সংবিধানে মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন এনসিপির। ঐকমত্য কমিশনের প্রধানমন্ত্রী একক ক্ষমতা নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব। এটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য এখনই আন্দোলনে যাবে না বিএনপি। ফ্যাসিস্টের বিচার ইস্যুতে একমত সমমনা 12 দল। চাপিয়ে দেওয়ার নয়, গণতন্ত্র চর্চার বিষয় বললেন ফখরুল। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিচার সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ। লালমনিরহাটে জামায়াত আমির। এলডিপিতে যোগ দিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী। প্রধান উপদেষ্টার কাছে 433টি সংস্কার প্রস্তাব জমা দিল নারী বিষয়ক কমিশন। স্থানীয় সরকার থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদ। গুলশানে অটোরিকশা চলাচল বন্ধ করে নিয়ে তুলকালাম। প্যাডেল রিকশা চালক ও স্থানীয়দের সাথে মারামারিতে নৈরাজ্য। জুলাই আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র, দাবি ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সিলেটে কাল শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। এই সিরিজ থেকে লাল বলের ক্রিকেট সংস্কৃতি বদলে দিতে চান অধিনায়ক শান্ত। গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামী কালকে থেকে। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব নয়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সরকার পরিচালনা চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকার দরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে এনসিপির বৈঠক। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানায় তারা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপক জোর দেয় দলটি। সকাল 10:30টায় শুরু হয়ে বিকেল 4:45টায় মুলতবি হয় বৈঠক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দলটি চায় প্রধানমন্ত্রী শাসিত নয়, সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতি নিয়েও প্রশ্ন এনসিপির। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চায় তারা। মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা, কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। এনসিপি নেতারা বলেন, কোন দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও করেছে এনসিপি।
যে প্রস্তাবনার কথা বলা হয়েছে। সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না দলটি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলির আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার প্রয়াস কমিশনের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে সরকার। আর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এই কথা বলে জানিয়েছেন, সমমনা 12 দলের সাথে অনেকগুলো বিষয়ে বিএনপি একমত হয়েছে। পরে 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব, তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোডম্যাপের দাবি জানান তিনি। বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্ট গণহত্যার বিচার করতে হবে। সন্ধ্যায় এলডিপির সাথে বৈঠক হয় এবং সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে এই বৈঠকগুলো শেষ করতে চায় তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। এই আলোচনা শেষে আমরা বলবো আপনাদের যে কি করা যায় বা কি করা যায় না। আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, চর্চার বিষয়। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আলোচনা সভায় কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধানের সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আলোচনায় পররাষ্ট্র সচিব বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মন্ত্রণালয়কে। উঠে আসে অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রান্তিক মানুষকে যোগ করার তাগিদ। শনিবার সকালে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ এম্পাওয়ার্ড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা। দেশের শাসন ব্যবস্থা, নেতৃত্ব ও গণতন্ত্র বিষয়ে মত তুলে ধরেন উপদেষ্টা, রাজনৈতিক সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যুক্তরাষ্ট্র, চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে যাবেন না। দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরই করতে হবে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। ভিডিও বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বক্তব্যে পররাষ্ট্র সচিব জসিফউদ্দিন বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। Our preparations must equip ourselves to deal with these new realities. আলোচনার দ্বিতীয় সেশনে সামাজিক রূপান্তরের রাজনীতি বিষয়ে আলোচক 11 বক্তা। রাজনৈতিক বাস্তবতায় প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কথা বলেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তৃণমূলের মানুষ তারা কিন্তু ক্ষমতা বুঝে ওই প্রায়োগিক জগতের জানালা দিয়ে, কারণ ওইখানেই তাদের ক্ষমতার সাথে ইন্টারাকশনটা হয়। ওই প্রায়োগিক জগতের জানালাগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, জলবায়ু ভারসাম্য বিষয়ে যুবদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর, আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন আর সিঙ্গাপুর হবেন, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, সিঙ্গাপুরের লোকের শাসক যখন আইন প্রয়োগ করে তখন ওই প্রজারা শাসকের কথা শুনে ওটা মেনে নেয়, আর আমাদের এখানে অভিযান করতে গেলে উল্টা মার খেয়ে ফেরত আসা লাগে। আলোচনায় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ অন্যান্যরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় তিনি অংশ নেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন শফিকুর রহমান। বলেছেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না, সব ধর্মের মানুষকেই নিরাপত্তা দেওয়া হবে। সেই সাথে নারীদের নিরাপত্তার সম্মান নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন ছিল। এ সময় হাসান সারওয়ার্দি জানিয়েছেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে তিনি কাজ করবেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। এবার তারই নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিলেন। আমরা থেমে থাকার জন্য এখানে যোগ দেইনি। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দিকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় সারওয়ার্দি বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়। আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। বলেন, সংস্কারের নামে নাটক শুরু করেছে ইউনূস সরকার। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। 2006 সাল থেকে বৈষম্যহীন রাষ্ট্র সমাজের আন্দোলন করে আসছে এলডিপি। নেতাদের দাবি, সেই আন্দোলন এখনো চলমান। ক্ষমতা এই সরকারের নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা বাড়াতে সংসদীয় আসন 600-তে উন্নীত করা, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া সহ বেশ কিছু সুপারিশ দিয়েছে এই কমিশন। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে বলে ডক্টর ইউনূস জানিয়েছেন। আর এই সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন, কিছু সংস্কার এই সরকারই করে যেতে পারবে, আবার কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবে। নারী বিষয়ক সংস্কার কমিশন 433টি সুপারিশ করেছে, ছাড়া 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না,
সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাব, সংস্কার প্রস্তাব আমরা এনেছি। গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা না হলে গুলশান অন্য কোনো রিকশাও গুলশানে চলতে দেওয়া হবে না। দুপুরে গুলশান ও আশপাশের কয়েকটি সড়কে বিক্ষোভের সময় তাদের সাথে প্যাডেল চালিত রিকশা চালক এবং স্থানীয়দের মারামারিও হয়। বেলা 12টার দিকে রাস্তায় লাঠি সোঁটা হাতে বিক্ষোভে নামেন অটোরিকশা চালকেরা। মূলত গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা গুলশান ও এর আশপাশের কয়েকটি এলাকার সড়ক প্রদক্ষিণ করেন। কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। অটোরিকশা চালকদের দাবি, ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি, পাশাপাশি এটি চালানোও সহজ। অটোরিকশাওয়ালারা দেখলাম আজকে এই জায়গায় আয় বলে বাড়ি সারি দিয়া ব্যানারগুলা সিরা বিরা হালাইলো। ব্যাটারি তো চলতেই আছে, আজকে বন্ধ গেছে খালি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে গুলশানে অন্য কোনো রিকশাও চলতে দেওয়া হবে না। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে অনুমতি পেতে নির্ধারিত ফিয়ের কয়েক গুণ বেশি আদায় করা হয়। এটা করে এরা বলতেছে যে সোসাইটি কোনো রিক্সা থাকবে না। না হাইরে আমি মনে বাইরে বুঝছেন, এটা তো একটা না চলাইছি, মানে এটা তো আমার জমা দিতে হইব। গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা তাদের রিকশা নিয়ে মিছিল করেন, তবে পুলিশি বাধায় তা বেশিক্ষণ সড়কে থাকতে পারেনি। প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠি সোঁটা ছিল। তো আমরা বলেছি, থানার অফিসার ফোর্স আসছিলেন, ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনারা অবস্থান ত্যাগ করে আর কি। এ সময় গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিকশা চালকের উপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুটিং ফেডারেশন নিয়ে বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র। স্বাধীনতা ভলিবল কাপ উদ্বোধন করতে গিয়ে এই কথাই বললেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় ভলিবল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি। 8 দল নিয়ে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি সহ আরও 5টি দল। অথচ এই ভলিবল স্টেডিয়ামে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ, কেননা স্টেডিয়ামের কাঠামো নিয়ে আছে অভিযোগ। তবে সামনে এই স্টেডিয়ামকে উন্নত করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্রই মিটিং করলাম এবং আমাদের কথা হয়েছে, আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সাফল্যের দিক থেকে ফেডারেশনগুলোর মধ্যে অন্যতম শুটিং ফেডারেশন, অথচ এখনো দেয়া হয়নি সেই ফেডারেশনের অ্যাডহক কমিটি। কেন কমিটি দিতে বিলম্ব হচ্ছে সেই উত্তরে রীতিমতো বোমা ফাটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে 20 এপ্রিল। 53 ফেডারেশনের মাঝে সব মিলিয়ে 26টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনও বাকি 27টি, তবে আলোচনা সাপেক্ষে বাড়ানো হতে পারে সার্চ কমিটির মেয়াদ। সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করব এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে, আর সেটি ঠিকভাবে করতে না পারলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, কারণ তারা বছরে মাত্র 20 দিন ছুটি পান। বাড়ি আসা যাওয়ার কথা ভেবেই সেই ছুটিও আর পুরোপুরি দিতে পারে না সরকার। জাহাঙ্গীর আলম উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশনা দেন আর আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সেই পদক্ষেপ নেবে সরকার। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের
ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে, নতুবা এই নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার আমলের মতো এই অবস্থা তৈরি হবে এবং জিএম কাদেরের আশঙ্কা দেশের অর্থনৈতিক পরিস্থিতির সামনে আরও অবনতি ঘটবে। আর অভিযোগ করলেন যে জুলাই অভ্যুত্থানে জাপা সরাসরি সমর্থন দিয়েছে, নেতাকর্মীরা অংশ নিয়েছে, রাজনীতি থেকে জাতীয় পার্টিকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। উল্লেখ করে তিনি বলেছেন, কিছু মানুষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। সব ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নাম ঘোচাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। ইনক্লুসিভ নির্বাচন, এটা হলো আমাদের সমস্যার সমাধানের প্রথম স্টেপ। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। তার আগে নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হতে পারে, তার জন্য যে কাঠামো দরকার, যে আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তারা যে নিউট্রালি এবং সঠিকভাবে করতে পারবে তার নিশ্চয়তা দরকার, এবং সরকার যে নিউট্রালি কাজ করবে তার নিশ্চয়তা দরকার। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরে বলা হয়েছে, ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। নাটোর, সিরাজগঞ্জ, নরসিংদী এবং ফরিদপুরের ভাঙ্গায় স্বামী স্ত্রী সহ মোট 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আবার হত্যার শিকার হয়েছেন, আবার কেউ নিজের স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, এই মামলার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়িময় দুর্গন্ধ, খোঁজ নিতে বাড়িতে হাজির প্রতিবেশীরা। ঘরে ঢুকেই দেখলেন আইনুল হকের মরদেহের ওপর ভনভন করছে মাছি। নিহত আইনুল নাটোর বড়াই গ্রামের মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক। বাড়িতে একাই থাকতেন তিনি। পড়াশোনার খাতিরে ছেলে থাকে বাইরে আর মেয়ে বিবাহিত। পারিবারিক কলহের জোরে স্ত্রীও ছেড়ে গেছেন 7 মাস আগেই। মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আমি রাতে আইছি, নানার কাছে ব্যস্ত, আর সকালবেলা ফোন দিচ্ছে মারা গেছে। আইসি যেরকম অবস্থা দেখলাম আমি, তাতে মনে হচ্ছে মারিত হয়ে গেছে। অবশ্যই তদন্ত করা উচিত যে কিভাবে কেউ মারছে কিনা। একাই ওই বাড়িতে থাকতো, আর লাশের যে অবস্থা, অর্ধগলিত অবস্থা, তো দেহে তার যে পোকা ধরতে হয়তো কয়েকদিন আগে। পোস্টমর্টম না হলে এটা বলতে বলা যাবে না। নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাজু মিয়া। 24 ঘন্টা না পেরুতেই শেকেরচর বাবুরহাট বাজারের একটি 3তলা ভবনের কার্নিশে ঝুলানো রাজুর মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত রাজু মিয়া। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ানোর পর পুলিশ আইসা, ফায়ার সার্ভিস আইসা এখান থেকে লাশ নামায় এখন লাশ নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই কাজ করতেছে। কি নিয়ে ঘটনা এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তথ্য উদ্ঘাটন হয়। হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়র অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাইকে প্রতিবেশী জমাদার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দেশীয় অস্ত্র লই আইছে, আইয়া তাইলে কুস্তা না জিঙ্গাই মার ধরে শুরু করে দিছে। শুরু করতে এক পর্যায়ে তাই দূরে এখানে আইসুন, এখানে এরা 5-6 জনে বেড দেয়, তাইলে কুবাইয়া একবারে জায়গা পাইয়ে গেছে। বিভিন্নভাবে আসলে জমি দখল দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। বাট আজকে এরকম একটা নৃশংস ঘটনা ঘটাইছে। ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রাত 3টা নাগাদ গলায় গামছা দেয়া ঝুলন্ত দেহ দেখতে পায় তার মা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষার দেশে ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র। পরীক্ষার পরেও মনের দিক দিয়ে একটু মনমরা ভাব, তো হঠাৎ করে রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। হাসিব এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র, কিন্তু কিভাবে মারা গেল আসলে এটা আমরা বুঝতে পারছি না। এদিকে সিরাজগঞ্জের তারাশে ধান ক্ষেতের পাশ থেকে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রশিদুল পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। রাকিব সরকার, যমুনা নিউজ। 14.5 ঘন্টা পরে বাড়ি ফিরল শিশু সেহরিশের নিথর দেহ। গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি। আর সে সময় তার মা ও দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় শিশু সেহরিশ। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূর হতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাইয়ের শুটকি পল্লীতে বাসা নিখোঁজ শিশু সেহরিশের। প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ 14 ঘন্টা পর পাওয়া যায় তারই বাসার পাশে। রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহরিশের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায়। দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা। সকলে ছুটে যান সেখানে। উদ্ধার করে আনা কাদামাখা সেহরিশের সে মুখ দেখতে পাওয়াটাও যেন স্বস্তির হয়ে ওঠে স্বজনদের কাছে। নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুড় দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি, ধোয়ার পরে এখানে গালো দিয়ে পানা আসতেছে, পানাগুলো মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলো ধুয়াইছি। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। গতকাল থেকেই সেহরিশের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে। নৌবাহিনী জানায় উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। এদিকে শোকে কাতর শিশু সেহরিশের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র। দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে হচ্ছে। কারণ আমি বলছি এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদি সহ খালে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। সেহরিশ সহ গত 8 বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে তাদের 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে। সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর অবস্থানে যাবে তারা। আর কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জানায় গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে রাজপথ ও রেলপথ অবরোধের কার্যক্রম আসছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি বলেও জানান শিক্ষার্থীরা। এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীতে বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। তারা বলেন 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। আমাদের আজকে কর্মসূচি রাইজ ইন বাংলাদেশের 49টি পলিটেকনিক রয়েছে সরকারি, সেই সকল সরকারি পলিটেকনিক লাল কাপড় দিয়ে আমাদের মূল ফটকটি আমরা ঢেকে দেব। তারা আমাদের শিক্ষক হতে চায়, একজন ল্যাব সহকারী কিভাবে শিক্ষক হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটি চলমান রয়েছে। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইলেও। দুপুরে মাথায় ও গলায় লাল কাপড় বেঁধে রাইজ ইন রেড কর্মসূচি পালন করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 6 দফা দাবি এবং 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি তুলে ধরা হয় বরিশালের বিক্ষোভ মিছিলেও। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা সিএনবি রোড চৌমাথা এলাকায় গিয়ে শেষ হয় তা। আর সময় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, বিতর্কিত নিয়োগ বিধি সংশোধনের তাগিদ জানানো হয়।
একই কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের পলিটেকনিক শিক্ষার্থীরাও। 6 দফা দাবি ও কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে দুপুরের দিকে তারা ক্যাম্পাসে জড়ো হয়। পরে ভবনের মূল গেটে তালা লাগিয়ে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। আগামীকাল এই ইস্যুতে জেলা ও বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। গাজা ইসরায়েলি বোমা হামলায় মাত্র 9 বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজ্জু হারিয়েছে 2 হাত, তবুও বাঁচার অদম্য তাগিদ হারায়নি। ছোট্ট এক জীবন সাক্ষী হয়েছে ভয়াবহ সব বিভীষিকার। এত কিছুর পরেও নিজ চেষ্টাতেই বেশ স্বনির্ভর এই শিশুটি। তার এই যাতনার ছোট্ট এক ঝলক পৃথিবীর সামনে তুলে ধরেন ফিলিস্তিনি সাংবাদিক সামার আবু এলুফ, যা বাগিয়ে নিয়েছে এবছরের সেরা প্রেস ফটো অ্যাওয়ার্ড। গাজা শিশুদের জন্য নরকের অপর নাম। তার জলজান্ত প্রমাণ 9 বছরের মাহমুদ আজ্জুর। প্রাণবন্ত শৈশব কাটানোর কথা যার, ছোট্ট শরীরে সে বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ভয়াবহতা। গুলি আর বোমার আঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনি এই শিশু। গেল বছর মার্চ মাস, তুঙ্গে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা। সে সময় বাবা মায়ের সাথে গাজায় বাস করত মাহমুদ। ইসরায়েলি সেনাদের তুমুল বোমা বর্ষণে গুড়িয়ে যায় তাদের বাড়ি। বোমা আঘাত হানে তার ছোট্ট শরীরে, হারায় 2 হাত। বিস্ফোরণে একটি হাত উড়ে গিয়ে আমার পাশেই পড়েছিল। প্রথমে বুঝতে পারিনি এটা কার হাত। মা এসে আমায় বুঝিয়ে বলেছিল। খুব কষ্ট পেয়েছিলাম তখন, অনেক কান্না করেছি। তবে এখানেই শেষ হয়নি তার বিষাদের যাত্রা। পর্যাপ্ত ওষুধ আর চিকিৎসা সরঞ্জামের অভাবে ধুকে ধুকে গাজায় চলছিল তার চিকিৎসা। চেতনানাশক ছাড়াই শরীরে চলে ভয়াবহ সব অস্ত্রোপচার। ব্যথা আতঙ্কে জীবন হয়ে ওঠে বিভীষিকাময়। চিকিৎসার পর কিছুটা সুস্থ মাহমুদ পরিবারের সাথে বসবাস করছেন ফিলিস্তিনের রামাল্লায়। 2 হাত হারালেও হারায়নি বেঁচে থাকার অদম্য স্পৃহা। নিজের ছোট বড় সব কাজই সে চেষ্টা করে নিজে করার। এখন সবকিছু খুব কঠিন, নিজে নিজে খাওয়া, বাথরুমে যাওয়া, কিন্তু আমি চেষ্টা করে যাই। আমি জানি আমি পারবো। ছোট্ট মাহমুদের কষ্টের পৃথিবী সবার কাছে পৌঁছাতে শিশুটির ছবি তুলেন ফিলিস্তিনের বিতাড়িত আরেক ফটো সাংবাদিক সামার আবু এলুফ। নিউ ইয়র্ক টাইমসের জন্য তোলা ছবিটিতে একই সাথে ফুটে ওঠে নিষ্পাপ শিশুর যন্ত্রণা ও সহনশীলতা। শক্তিশালী এ ছবিটি বাগিয়ে নিয়েছে বর্ষসেরা প্রেস ফটো অ্যাওয়ার্ড। ছবিটির দিকে তাকালেই কষ্ট হয়। ছোট্ট এক জীবনে কি অবর্ণনীয় কষ্ট। প্রথমে ছবি তুলতে রাজি হয়নি মাহমুদ। সে চায়নি পৃথিবী তাকে এভাবে দেখুক। পরে এ ছবির মাধ্যমে উচ্চ চিকিৎসা ও প্রস্থেটিক হাত প্রতিস্থাপনে সহায়তার আশায় রাজি হয় সে। মাহমুদ স্বপ্ন দেখে একদিন আবারও সব ঠিক হবে গাজায়, থেমে যাবে সব নৃশংসতা। তখন বাবা মার সঙ্গে গাজায় ফিরে আগের মতোই সে জীবনযাপন করতে পারবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।